দীর্ঘদিন ধরে ২২০০ কিলোমিটার ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা, কিন্তু এখন সেই সীমা আর নেই। তেহরান যেন বলছে, আমরা আর কোনো সীমা মানি না। তবে প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি ইরানের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি মধ্যপ্রাচ্যে তৈরি করবে আরও এক নতুন অস্থিরতা? অবশেষে নিজের সিদ্ধান্তের পরিবর্তন আনলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আসবে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতায়। এবার ইরান তাহলে কি করতে চলেছে? ইরান এবার প্রবেশ করল সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি রেঞ্জের সব সীমা তুলে নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রের রেঞ্জ সীমা তুলে নিয়েছেন। ৮ অক্টোবর এমনটাই দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বাখশায়েশ আরদেস্তানি। তিনি জানান, ইসলামী প্রজাতন্ত্র তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যতদূর প্রয়োজন ততদূরই এগিয়ে নেবে। অর্থাৎ আগের ২২০০ কিলোমিটারের সীমা এখন আর প্রযোজ্য নয়। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এখন ইরান চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। তবে এই ঘোষণার সময়কালটাও গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক মাস আগেই জুনে ইরান ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়। সেই প্রেক্ষাপটে সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণাটা যেন এক ধরনের প্রতিশোধের বার্তা। তেহরান বহুদিন ধরেই বলছে, আমাদের ক্ষেপণাস্ত্র আমাদের নিরাপত্তা, এ নিয়ে কোনো আলোচনাই নয়। অর্থাৎ ইরানের চোখে ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক, আর এই প্রতীক নিয়ে কোনো সমঝোতা অসম্ভব। কিন্তু প্রশ্ন এখানে, ইরান যদি সত্যি ক্ষেপণাস্ত্রে এতদূর সক্ষমতা অর্জনের পথে থাকে, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কেমন থাকবে? ইসরায়েল কি বসে থাকবে? আর যুক্তরাষ্ট্র, যে একসময়ে ইরানের নিউক্লিয়ার চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিল, এখন কি আবার আলোচনার টেবিলে ফিরবে, নাকি সামরিক চাপ বাড়াবে? ইরান কি আরো ভয়ঙ্কর হয়ে ফিরছে? সামুদ্রিক যুদ্ধের জন্য হঠাৎ হুঁশিয়ারি এলো কেন তেহরান থেকে? তবে কি ইরানের প্রতিশোধের সময় এসে গেছে? কিন্তু কিভাবে হবে সেই যুদ্ধ? কার বিপক্ষে লড়তে চায় ইরান? ইসরায়েলের উদ্দেশ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এবার হুঁশিয়ারি এলো সেই বাহিনী থেকে যারা গত জুনে ইহুদিবাদী দেশটিকে নাকানি চুবানি দিয়েছিল। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পরও ইসরায়েলের উচিত শিক্ষা হয়নি, তাই তো বারবার ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে হুঙ্কার দিচ্ছে আইআরজিসি। নতুন যুদ্ধ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেছি আমরা। শত্রুর যে কোনো হুমকি ও সংঘাতের বিরুদ্ধে দ্রুত জবাব দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই লেগে যায় দুই পক্ষের তুমুল যুদ্ধ। সেই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায়। এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে ওই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। তবে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তির পাল্লা বুঝতে পেরে সেই যুদ্ধে লাগাম টানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু সমুদ্র যুদ্ধ নিয়ে এত ভাবছে কেন ইরান? সম্প্রতি জাতিসংঘের মাধ্যমে ইউরোপীয়রা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করেছে, যার ফলে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞার আওতায় এলো তেহরান। এবার ওমান ও পারস্য উপসাগরে ইরানের জাহাজগুলোকে আটক করার ফন্দি তৈরি করেছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ তেহরানের। তবে
মার্কিন প্রশাসন ইরানের জাহাজ প্রসঙ্গে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে উপসাগরীয় অঞ্চলে আইআরজিসির কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে। সে লক্ষ্যে আইআরজিসির নৌবহর ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গেছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতির তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে ইরানের নৌবাহিনী। রাশিয়ার যুদ্ধবিমান আর ইরানের ক্ষেপণাস্ত্র একসাথে নামলে থামাবে কে? ইরান কি তৈরি করেছে সেই মারাত্মক ক্ষেপণাস্ত্র যার ভয়ে চুপসে গেছেন নেতানিয়াহু, নাকি এটা ইসরায়েলের আরেকটি কূটচাল? নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তছনছ করতে ইরান নিয়ে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর, যাতে বহন করা যাবে শক্তিশালী মারণাস্ত্র, পরমাণু বোমা। এদিকে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানও যোগ দিতে চলেছে ইরানের সামরিক বাহিনীতে। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশেই কি শুরু হচ্ছে বৃহৎ প্রতিশোধের অধ্যায়? ইরান ও ইসরায়েলকে ঘিরে সব সময় উত্তপ্ত থাকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এবার সেই উত্তাপে রীতিমতো ঘি ঢাললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে যুদ্ধের আগুন জ্বলছে দাউ দাউ করে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত নেতানিয়াহু বলেছেন, 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে ইরান তৈরি করে ফেলেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরকে ব্ল্যাকমেইল করবে তেহরান। অনেকেই এটা বিশ্বাস করে না, কিন্তু যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হামলা চালাতে তৈরি ইরান। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। ইরানের পারমাণবিক অস্ত্রের দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু আরও বলেন, এটা সত্যিই বড় বিপদ। ইরানের পারমাণবিক অস্ত্রের আওতায় আমরা থাকতে চাই না। আমার মনে হয় এটিকে দূর করার জন্য ইসরায়েল অনেক কাজ করছে। কিন্তু ইরানকে প্রতিরোধে কি করছে ইসরায়েল? এ প্রসঙ্গে নেতানিয়াহুর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি প্রতিরক্ষা চুক্তি করেছে ইসরায়েল, যার মাধ্যমে নতুন একটি অস্ত্র তৈরি করছে ইরান বিদ্বেষী দেশ দুটি। নেতানিয়াহুর দাবি, পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান কি এবার সত্যি বিশ্ব শক্তিদের চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অবাক করে দিয়ে চলতি বছরের শুরুতে ইরানের সাথে কৌশলগত চুক্তি করেছে রাশিয়া, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ তেহরানকে প্রতিরক্ষা ও সামরিক খাতে সহায়তা করবে মস্কো। সেই চুক্তির অংশ হিসেবে এবার ইরানকে 48টি Su-35 মডেলের যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 4++ প্রজন্মের Su-35 যুদ্ধবিমানটি রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্রগুলোর মধ্যে একটি, যাতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, উন্নত ইরবিস ই মডেলের রাডার এবং একটি শক্তিশালী ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেম। রাশিয়ার তৈরি আধুনিক এই যুদ্ধবিমানটি 350 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। শুধু তাই নয়, শত্রুপক্ষের 4টি যুদ্ধবিমানকে একসাথেই আঘাত করতে পারদর্শী Su-35 মডেলের এই যুদ্ধবিমানটি সম্মুখ যুদ্ধে বেশিরভাগ পশ্চিমা সমরাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানটি। সমরবিদরা বলছেন, Su-35 মডেলের এই যুদ্ধবিমানটির 48টি ইউনিট ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটি খুব সহজেই 2টি পূর্ণাঙ্গ অপারেশনাল স্কোয়াড্রন গঠন করতে পারবে, যা মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষার ভারসাম্য পাল্টে দিতেও সক্ষম। এবার আকাশে অপ্রতিরোধ সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। দেশটির কাছে উন্নত মানের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা পুনরায় জোরদার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি ভারতকে নতুন করে চিন্তায় ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী নতুন চুক্তির আওতায় পাকিস্তান 2030 সালের মধ্যে পাবে AIM-120D3 উন্নত মধ্যপাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পাকিস্তানই নয়, তুরস্ক সহ আরও কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে।
এদিকে AIM-120G3 ক্ষেপণাস্ত্রটি AMRAAM পরিবারের সর্বাধুনিক সংস্করণ, যা দূরপাল্লার আকাশ যুদ্ধে শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র যোগ হলে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরে রাখার যুদ্ধের সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে পাকিস্তানে যে AIM-120C5 সংস্করণ রয়েছে তা 2010 সালে F-16 ব্লক 52 যুদ্ধবিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল। এদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, AIM-120G3 ক্ষেপণাস্ত্র পাকিস্তানি বিমান বাহিনীকে দূরপাল্লার যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা ও পাল্লার দিক থেকে বাড়তি সুবিধা দেবে। এটি তাদের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ। বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান আধুনিক প্রজন্মের AMRAAM ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে জুলাই মাসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর যুক্তরাষ্ট্র সফরের পর আলোচনায় অগ্রগতি ঘটে। এরপর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এতে দুই দেশের সামরিক সম্পর্কের পুনরুজ্জীবনের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সামরিক উন্নয়ন কৌশল এখন দক্ষতা ও আত্মনির্ভরতার উপর ভিত্তি করে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আমরা পূর্ব কিংবা পশ্চিম সব উৎস থেকেই উন্নত প্রযুক্তি গ্রহণে প্রস্তুত। আমাদের সামরিক উন্নয়ন কৌশল সবসময় কার্যকর ও দক্ষ প্ল্যাটফর্ম এবং দেশীয় প্রযুক্তি অন্তর্ভুক্তির ওপর নির্ভরশীল। আমরা নিজেরাও প্রযুক্তি তৈরি করছি এবং বাইরে থেকেও প্রয়োজনীয় প্রযুক্তি নিচ্ছি। তবে কি আক্রমণ চালানোর খুব কাছাকাছি সময়ে চলে এসেছে ইরান? যে কোনো সময় ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি আছড়ে পড়বে ইসরায়েলের উপর, এমনটাই যেন ইঙ্গিত দিলেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের প্রিজাইডিং বোর্ডের একজন সদস্য। তিনি জানালেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে, যে কোনো হুমকির মোকাবেলা দেওয়া হবে কঠিনভাবে। ইব্রাহিম রেজাই জানান, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন ঘটলে শত্রুর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। মেহের নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে তিনি দেশটির প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের ইরানের প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতি 4 মাস আগের তুলনায় অনেক বেশি এবং আমরা প্রস্তুতির শীর্ষে রয়েছি এবং যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে। ইব্রাহিম রেজাই বলেন, শত্রুরা ইরানে আক্রমণ করার অবস্থানে নেই। তারা সত্যি বুঝতে পারছে ইরানের সামরিক সক্ষমতা কতটা বেড়েছে। স্ন্যাপব্যাক প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইরানি সংসদ স্ন্যাপব্যাক প্রক্রিয়ার সক্রিয়করণকে অবৈধ বলে মনে করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্যও এটিকে অবৈধ ঘোষণা করেছে। স্ন্যাপব্যাক মেকানিজমের অধীনে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা ইরানকে প্রভাবিত করবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে দেওয়ার জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করার জন্য 3টি ইউরোপীয় দেশকে নিন্দা জানিয়েছিল। চলতি বছরের 13 জুন ইসরায়েল ইরানের উপর একটি বিনা প্ররোচনামূলক যুদ্ধ শুরু করে। 12 দিনের সে যুদ্ধে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে হামলা চালিয়ে সংঘর্ষ বাড়িয়ে তোলে। সে সময় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দেয়। IRGC এরোস্পেস ফোর্স অপারেশন 2 প্রমিস 3 এর অধীনে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের উপর, যাতে ভয়াবহ ক্ষতির শিকার হয় ইসরায়েল। এমনটি হয়তো তারা কল্পনাও করেনি। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হলে এ সংঘর্ষের সমাপ্তি ঘটে। ইরানের পরমাণু ইস্যু নিয়ে যেন চিন্তার শেষ নেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। তবে তাদের শত বাধাতেও কি থামল ইরান? ইরান এবার আরও মনোযোগী তার পরমাণু খাত নিয়ে। সাথে আছে তাদের বন্ধু রাষ্ট্র রাশিয়াও। কিভাবে, চলুন তাই জানি। পারমাণবিক সহযোগিতা নিয়ে আবারও আলোচনায় ইরান রাশিয়া। তেহরানের আকাশে 2 শক্তিশালী দেশের শীর্ষ কর্মকর্তাদের ছায়া। একটি চুম্বকীয় বৈঠক যা মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভবিষ্যৎকে ঘিরে নতুন প্রশ্ন জাগাচ্ছে। রাশিয়ার পরমাণু বিশেষজ্ঞ ইরানের সঙ্গে হাতে হাত মিলাচ্ছেন, কিন্তু কি আসল লক্ষ্য? বিদ্যুৎ উৎপাদন নাকি আরও গভীর কৌশলগত কোনো পরিকল্পনা?
সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এবং রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের আন্তর্জাতিক বিষয়ক উপমহাপরিচালক নিকোলাই স্প্যাকি সম্প্রতি এক বৈঠকে যোগ দেন। এর আগে মোহাম্মদ ইসলামী গত 24 সেপ্টেম্বর মস্কো সফর করেন। তখন দুই পক্ষ ছোট মডিউলার চুল্লি নির্মাণের সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছিল। তখন জানা যায়, ইরানে 8টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে এই তথ্য জানিয়েছিলেন। 8 অক্টোবর বৈঠকে কর্মকর্তারা এই ক্ষুদ্র পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্প সহ দ্বিপাক্ষিক পারমাণবিক সহযোগিতার সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। গত 6 জুন জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা IAEA এক প্রতিবেদনে উল্লেখ করে, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে এবং সেগুলো 60% পর্যন্ত বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি 90% উন্নীত করা হয়, তাহলে অনায়াসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। এই প্রতিবেদন প্রকাশের 6 দিনের মধ্যে ইরানে যুদ্ধ বিমান দিয়ে অভিযান শুরু করে ইসরায়েল এবং পরে তাতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। 12 দিনের সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ইরানের সেই 400 কেজি ইউরেনিয়াম কোথায় আছে তা এখনো জানা যায়নি। জাতিসংঘের সঙ্গে যখন বাদানুবাদ চলছে ইরানের, সেই সময়েই দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। ইরানের সাইবার যুদ্ধ ক্ষমতা কি বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারবে? হঠাৎ পারস্য উপসাগরকে নিয়ে উত্তাল কেন ইরান? দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, হরমুজ প্রণালী কিংবা ইরানের সামুদ্রিক অঞ্চলে যে কোনো বিদেশি আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও চূর্ণ বিচূর্ণভাবে দিতে তৈরি দেশটির নৌবাহিনী। কিন্তু কিভাবে? মানবহীন ড্রোন, উচ্চগতির ক্ষেপণাস্ত্র আর সাইবার যুদ্ধের দক্ষতায় এখন পরিপূর্ণ ইরানের সামরিক বাহিনী। ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে লড়তে যুদ্ধ কৌশল অর্জনে কোনো কমতি রাখছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রেখা নিয়েও সর্বদা তৎপর IRGC। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় মেজর জেনারেল পাকপুর বলেন, দেশীয়ভাবে তৈরি উন্নত প্রযুক্তির উপর ভর করেই IRGC গড়ে উঠেছে। প্রতিরোধ ক্ষমতায় শীর্ষে রয়েছে আমরা। সাইবার জগতে নৌবাহিনীর ক্ষমতা অপ্রতিরোধ্য। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের শত্রুদের সতর্ক করে পাকপুর আরও বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী কিংবা আমাদের জলসীমায় যে কোনো ধরনের আগ্রাসনকে তাৎক্ষণিক ও কঠোরভাবেই মোকাবিলা করবে IRGC। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ করা হয়, যার কারণে সামুদ্রিক এই অঞ্চলটি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলসীমা ব্যবহার করে সৌদি আরব, কাতার, কুয়েত ও ইরান সহ মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলো ব্যবসায়িক লেনদেন করে থাকে। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিল ইরান, যার কারণে কিছুটা ঘাবড়ে যায় যুক্তরাষ্ট্র। কারণ সামুদ্রিক এই পথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিরূপ প্রভাব পড়বে। এবার ইরানকে ক্ষেপণাস্ত্র খাতে আরও শক্তিশালী করে তুলবে চীন। সবকিছু ঠিক থাকলে এমনটাই হতে চলেছে। এ বিষয়ে চুক্তিও নাকি চূড়ান্ত। আর যদি তাই হয়, তবে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তি। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তেলের বিনিময়ে চীনা ক্ষেপণাস্ত্র চায় ইরান। চীনের সঙ্গে ইরানের গোপন চুক্তিতে কি আছে, এ নিয়ে যেন তোলপাড় বিশ্ব অঙ্গন। চলতি বছরের জুনের 12 দিনের বিধ্বংসী যুদ্ধের পর আকাশে আঘাত, প্রতিরক্ষা ধ্বংস আর অর্থনৈতিক অবরোধের ঘূর্ণিপাকে এক নতুন খেলায় নেমেছে ইরান। চীনের সঙ্গে গোপন আলোচনায় ইরান এখন চাইছে মিসাইল, ড্রোন আর আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আর তার বিনিময়ে ব্যারেল ব্যারেল অপরিশোধিত তেল পাবে চীন। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC
ইতিমধ্যে আলোচনা শুরু করেছে চীনের বেইজিং ভিত্তিক কোম্পানি হাওকুন এনার্জি গ্রুপের সঙ্গে। এই কোম্পানির কাছ থেকে ইরান প্রায় $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাবে, আর সেই অর্থ পরিশোধ করতে তারা এখন প্রস্তুত, তবে তা অস্ত্র দিয়েই। ইরানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সেপ্টেম্বর মাসে চীনে গিয়েছে এবং যেখানে হাওকুনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ওয়েল ফর আর্মস চুক্তির খসড়া তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট 2022 সালে হাওকুন এনার্জিকে নিষিদ্ধ করেছিল আইআরজিসির বিদেশি ইউনিট কুডস ফোর্সের কাছ থেকে লক্ষ লক্ষ ব্যারেল তেল কেনার অভিযোগে। কিন্তু নিষেধাজ্ঞা যেন আর তেহরানের অভিধানে নেই। সবকিছু এখন চলছে নীরবে সীমান্তের ওপারে, কিন্তু ইঙ্গিত যেন স্পষ্ট। ইরান তার ধ্বংসপ্রাপ্ত প্রতিরক্ষা ঘাঁটি আবারও পুনর্গঠন করছে, আর এবার তা হবে আরও আধুনিক, আরও শক্তিশালী, আরও কৌশলগত। 12 দিনের যুদ্ধে ইরানের অন্তত 70টি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছিল। তখন থেকেই ইরানের অগ্রাধিকার প্রতিরক্ষা পুনর্গঠন। কিন্তু ইউরোপীয় দেশগুলোর চাপানো নতুন ইউএন স্ন্যাপব্যাক স্যাংশনস ইরানের জন্য অস্ত্র কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। এই অবস্থায় চীনের ভূমিকা ইরানের জন্য এক নতুন জীবনরেখা। বেইজিং শুধু রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না, বরং তেল দিয়ে অস্ত্র নেওয়ার গোপন পথও খুলে দিচ্ছে। ইরান ও চীনের এই নতুন তেল অস্ত্র সমীকরণ কেবল অর্থনৈতিক নয়, বরং এটি এক রাজনৈতিক ঘোষণা, যা যুদ্ধ বিধ্বস্ত, অবরুদ্ধ, তবুও মাথা উঁচু এক রাষ্ট্রের পুনর্জাগরণের প্রতীক।